সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো সবারই সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 16.2 যে অনুশীলনীটি রয়েছে সেই অনুশীলনের কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। প্রিভিয়াস ভিডিওতে আমি এই 16.2 অনুশীলনের 1 থেকে 5 পর্যন্ত যে গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করে দিয়েছি। আজ আমি 6 থেকে পরবর্তী গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেব। তো 6 নাম্বার গাণিতিক সমস্যাটা রয়েছে যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খুব ইন্টারেস্টিং এবং খুবই ছোট একটা অঙ্ক। হ্যাঁ, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা জানি না, কিন্তু ক্ষেত্রফল জানি। ক্ষেত্রফল কত? 160 বর্গমিটার। এইটার একটা আয়তক্ষেত্র, এই বোর্ডটাই তো একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গমিটার। এইটার দৈর্ঘ্য যদি আমাদের কিছু কম হতো, কতটুকু কম হতো? 6 মিটার। দৈর্ঘ্য যদি 6 মিটার কম হতো তাহলে এটা একটা বর্গক্ষেত্র হতো। মানে কি? মানে হচ্ছে দৈর্ঘ্যটা যদি তুমি 6 মিটার কমাও তাহলে কি হবে? প্রস্থের সমান হয়ে যাবে না? তার মানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যা, প্রস্থ তার থেকে 6 মিটার কম, অথবা প্রস্থ যা, দৈর্ঘ্য হচ্ছে তার থেকে 6 মিটার বেশি। বুঝতে পারছো? তাহলে এটা খুব সিম্পলি করা যায়। 6 কি লিখবা? যে মনে করি আয়তটির দৈর্ঘ্য, ঠিক আছে, আয়তটির দৈর্ঘ্য তুমি ধরে নাও যে x, সবকিছু বর্গমিটারে আছে তাহলে মিটার ধরে নেই। হ্যাঁ, আয়তটির দৈর্ঘ্য হচ্ছে x মিটার। আয়তটির প্রস্থ তাহলে কি হবে? আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফলকে তুমি যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করো কি পাবা? প্রস্থ পাবা না? তাহলে আমাদের ক্ষেত্রফল দেওয়া ছিল কত? 160। তাহলে আমরা এই যে ক্ষেত্রফল 160 কে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলেই তো প্রস্থ পাবো, তাই না? বুঝছো ঘটনা? এখন এখান থেকে তুমি ডাইরেক্ট প্রশ্ন মতে লিখে দিতে পারবা যে প্রশ্ন মতে দেখো তো, বলছে যে দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে কি হবে? ক্ষেত্রটি একটা বর্গক্ষেত্র হবে। তার মানে এই দৈর্ঘ্য থেকে তুমি যদি 6 মিটার বিয়োগ করে দাও তাহলে এই প্রস্থের সমান হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে আমরা কি লিখবো? যে প্রশ্ন মতে আমাদের এই যে দৈর্ঘ্য থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে সম্পূর্ণটার মান কত হবে? প্রস্থের সমান হবে। আর তখনই তো সেটা একটা বর্গক্ষেত্র হয়, তাই না? এবার কি করবো? আর গুণ করে দিব না? এই যে আর গুণ, এটার সাথে এটা নিচে কিন্তু একটা 1 আছে। হ্যাঁ, এটার নিচে একটা 1 আছে, এটা লিখলাম না। হ্যাঁ, বুঝিনা, এটার নিচে একটা 1 আছে। তাহলে এটা দিয়ে এটাকে গুণ, আর গুণ কি হবে? x স্কয়ার মাইনাস 6x সমান কত? 160। তারপর তুমি সবগুলো এক পাশে নিয়ে আসো, মাইনাস 160 সমান হচ্ছে 0। মিডিল টার্ম করতে হবে। হ্যাঁ, 160 এটাকে কত বানাইতে হবে? 6 বানাইতে হবে। তাহলে 16 আর 10 মাইনাস 16x প্লাস হচ্ছে 10x। ঠিক আছে, মিডিল টার্ম ডান। x কমন নাও, কমন নিলে কি হবে? x মাইনাস 16 আর প্লাস 10 কমন নিলে হবে x মাইনাস 16 সমান 0। তাহলে এখান থেকে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, ঠিক না? এখান থেকে আমরা পাচ্ছি যে হয় x মাইনাস 16 সমান 0, অথবা x সমান কত? 16, অথবা x প্লাস 10 সমান 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে x সমান হচ্ছে মাইনাস 10। মাইনাস 10 কি গ্রহণযোগ্য? একটা দৈর্ঘ্য, সেটা কি মাইনাস 10 হইতে পারে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x না, দৈর্ঘ্য তো নেগেটিভ, গ্রহণযোগ্য না। তাহলে এটা লিখে দিবা একটু বাংলা কথা। হ্যাঁ, যে দৈর্ঘ্য
ঋণাত্মক গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। সুতরাং দৈর্ঘ্য কত? 16 মিটার। আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই চেয়েছে, তাহলে দৈর্ঘ্য যদি 16 মিটার হয়, প্রস্থ কি হবে? এই যে এখানে বসায় দিলে প্রস্থ পেয়ে যাবা, বুঝছো? তাহলে দৈর্ঘ্য এটা, তুমি কি করবা? এখানেই প্রস্থ বসায় দিই আমি, ঠিক আছে? দৈর্ঘ্য এটা, অতএব এইখানে লিখে দিলাম, হ্যাঁ অ্যান্সারটা নিচের লাইনটা এখানে লিখে দিলাম, দৈর্ঘ্য এত আর হচ্ছে এবং প্রস্থ হচ্ছে আমাদের এই 160 আর দৈর্ঘ্য মান কত পেয়েছি? 16। এটা দুইটাকে ভাগ করলে হয় 10, তাহলে 10 মিটার হচ্ছে প্রস্থ। এটা কিন্তু অ্যান্সার, এইটা আর এটা অ্যান্সার। হ্যাঁ, নিচে জায়গা নেই, উপরে লিখে দিলাম, এই পাশে আরেকটা বেদ করব। হ্যাঁ, তাহলে এবার চলে যাই আমরা সাথে, নাম্বার 7 কি বলেছে প্রশ্নটা একটু দেখে নেই। একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ, মানে 4/3 অংশ। একটি সামান্তরিকের ভূমি হচ্ছে উচ্চতার 4/3 অংশ এবং ক্ষেত্রফল হচ্ছে 363 বর্গ মিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, ভূমি হচ্ছে, ভূমি আর উচ্চতার একটা সম্পর্ক দেওয়া আছে, ভূমি উচ্চতার কিছু একটা অংশ, আর সেখান থেকে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রটির ভূমি আর উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে ভূমি যেহেতু ক্ষেত্রফল উচ্চতার একটা অংশ, তাহলে আমরা উচ্চতাকেই ধরে নিই। হ্যাঁ, ধরে নিবা যে মনে করি সামান্তরিকের উচ্চতা, সামান্তরিকের উচ্চতা এটা এইচ, তো আমরা জানি এইচ ধরে নিলাম, এইচ মিটার। ঠিক আছে, সামান্তরিকের ভূমির কন্ডিশন কি দিয়েছে? সুতরাং সামান্তরিকের ভূমি হবে কি? ভূমি হচ্ছে এই উচ্চতা এত এর কত অংশ? 3/4, তাহলে এত মিটার না? এটা গুণ করে দাও, এর মানে তো গুণ, তাহলে 3h/4। ঠিক আছে, সামান্তরিকের ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাহলে এই দুইটা গুণ করলে ক্ষেত্রফল হয়ে যাবে না? তাহলে এখান থেকে তুমি লিখবা যে সুতরাং এইখানে ডট ডট দিয়ে লিখে দিতে পারো, দরকার নাই। ঠিক আছে, এইখানে এবং সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে এটা গুণ করতে পারো তুমি, গুণ করলে কত হবে? 3h আর h গুণ করলে h², নিচে হচ্ছে 4, এত বর্গ মিটার। কিন্তু প্রশ্ন মতে আমাদের কিন্তু ক্ষেত্রফল দেওয়াই আছে, তাই না? 363 সম্ভবত ক্ষেত্রফল হচ্ছে 363, হ্যাঁ 363 বর্গ মিটার। তাহলে এই ক্ষেত্রফলটাই, এই যে আমাদের যে ক্ষেত্রফল 3h²/4, এইটার ভ্যালুই কত হবে? 363 হবে না? তাহলে এখান থেকে তুমি h² এর ভ্যালুটা বের করবা, 4 ওই পাশে গেলে গুণ হয়ে যাবে আর 3 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটাকে কাটো, 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত হয়? 1 2 1। তাহলে h² সমান হচ্ছে, এটা গুণ করতে হবে 484। এইখান থেকে তুমি h এর ভ্যালু পাবা √484। 484 কে রুট করলে 22 হয়, 22। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? উচ্চতা পেয়ে গেলাম সামান্তরিকের, তাহলে ভূমি কত সেটা বের করলে হবে। সুতরাং ভূমি কত হবে? 3h ছিল না? তাহলে 3 × h ভাগ হচ্ছে 4। ঠিক আছে, এত। এটা ভাগ করো, 2 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 11। তাহলে 33/2, তার মানে হচ্ছে 16.5 মিটার। তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, এটা आंसर। হ্যাঁ, 16.5 মিটার হচ্ছে আমাদের ভূমি উচ্চতা। শেষ।
এরপর আসলে আমরা 8 নাম্বার করবো। সামান্তরিক ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার, উচ্চতা হচ্ছে এত, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এরপরটাও খুবই সিম্পল। হ্যাঁ, এটা মুছে দিলাম আমি। মুছে দিলাম। ডাস্টারের চেয়ে এই এই শুধুমাত্র কাপড়ই ভালো। ঠিক আছে, তাহলে 8 নাম্বার ম্যাথটা আমরা করবো। এটা মুছে দেই। তোমরা অবশ্যই কিন্তু বই নিয়ে ক্লাস করবা। আমি বারবার একই কথা বলি যে বই ছাড়া, ঠিক আছে, বই ছাড়া তোমরা ক্লাস করবে না। বই না দেখলে কিন্তু বুঝবা না। আর বইটা হাতে নিয়ে বুঝলে, হাতে নিয়ে বসলে একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝবা। হ্যাঁ, প্রশ্নটা বুঝবা আর এখানে সমাধানটা বুঝবা। ঠিক আছে, একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। একটা সামান্তরিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। ওকে, সামান্তরিকের ভূমি হচ্ছে 125 এবং উচ্চতা এত। সামান্তরিক ভূমি আর উচ্চতা দেওয়াই আছে, তাহলে সেখান থেকে তুমি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবে না। বলছে একটা সামান্তরিকের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। ঠিক আছে, তোমাদের প্রশ্নে চেয়েছে হচ্ছে যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো, প্রথমে সামান্তরিকের ক্ষেত্রফল বের করবা, আর সামান্তরিকের ক্ষেত্রফল যা, বর্গের ক্ষেত্রফলও তাই। তারপর সেইখান থেকে বর্গের ভূমির দৈর্ঘ্য বের করে ফেলবা। বর্গের ভূমির দৈর্ঘ্য না, বর্গের কর্ণ বের করবা। তাহলে লিখবা যে সামান্তরিকের ভূমি দেওয়া আছে 125 এত মিটার। সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে 5 মিটার। 5 মিটার 125 মিটার। ওকে, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমি গুণ উচ্চতা এত বর্গ মিটার। হ্যাঁ, একটু ব্র্যাকেট দিয়ে নিও। এটা গুণ করলে কত হয়? 625 বর্গ মিটার। তাহলে এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল এটাই হবে না? বর্গের ক্ষেত্রফল, অতএব বর্গের ক্ষেত্রফল সেটাও কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে বর্গের ক্ষেত্রফল হচ্ছে 625 এত কি বর্গ মিটার। বর্গের বাহুর দৈর্ঘ্য, দেখো বর্গের ক্ষেত্রফল থেকে যদি বর্গের বাহুর দৈর্ঘ্য বের করো, কি করবা? রুট করে দিবা না? এত মিটার। 625 কে রুট করলে কত হবে? 25 হবে। ঠিক আছে, এটা হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। বর্গের কর্ণের সূত্রটা মনে আছে? √2a। এ কি? বর্গের একটা বাহু। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি এটা হয়, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য কি হবে? √2 ইনটু হচ্ছে 25 এত মিটার। ক্লিয়ার? এটা গুণ আকারে তুমি এটা এইভাবেও রাখতে পারো, অথবা ক্যালকুলেটরে ইনপুট দিয়ে এটা ভ্যালু বের করে বসাইতে পারো। যেটা বের করো সমস্যা নাই, এভাবে রাখলে একবার একুরেট आंसर। আর যদি তুমি ক্যালকুলেটরে বসাও 25 √2, তাহলে আসবে 35.36। এটাও লিখতে পারবা, অথবা তুমি লিখতে পারবা 35.36 আসলে। হ্যাঁ, এত মিটার। তবে তোমার দশমিকে লিখলে অবশ্যই প্রায় লিখতে হবে, কারণ দশমিক ভ্যালুটা একুরেট না, শেষে আমরা অনেক কিছু বাদ দিয়েছি। আর যদি এরকম রুট আকারে রাখো তাহলে আর তোমাকে প্রায় লিখতে হবে না। ঠিক আছে, এভাবে লেখাটা স্মার্টনেস। এভাবে লিখতে পারো, ঠিক আছে, যেভাবে খুশি। এবার চলে যাই আমরা 9। একটি সামান্তরিকের
বাহুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর হচ্ছে 26 সেন্টিমিটার। আচ্ছা, এর ক্ষুদ্রতম কর্ণ হচ্ছে 28 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য। এই ম্যাথটা কিন্তু একটু বড়, ম্যাথের প্রশ্নটা ছোট কিন্তু এটা সলিউশন একটু বড় হবে। এটার জন্য আমাদের সম্পূর্ণ বোর্ডই লাগবে। আমি এটা মুছে ফেলি, ঠিক আছে? এটা মুছে ফেললাম। 9 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বোর্ড পরীক্ষায় প্রায়ই আসে এটা, হ্যাঁ, এসএসসি তে প্রায়ই আসে। একটা সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে আর হচ্ছে একটা কর্ণ দেওয়া আছে। ক্ষুদ্রতর কর্ণ দেওয়া থাকতে পারে, বৃহত্তর কর্ণ দেওয়া থাকতে পারে। তোমাকে অপর কর্ণটা বের করতে হবে। একটা সামান্তরিকে দুইটা বাহু আর একটা কর্ণ দেওয়া থাকবে, আমাদের অপর কর্ণটা, আরেকটা যেই কর্ণ সেটা বের করতে হবে। তাহলে এটার চিত্র আছে, এই অঙ্কটা একটু বোঝা যাচ্ছে, একটু বুঝো, হ্যাঁ? তাহলে আমি প্রথমে একটা সামান্তরিকটা এঁকে ফেলি। একটা সামান্তরিক আঁকতে হবে। এই হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে? আমরা সামান্তরিক আঁকবো। এই একুরেট চিত্র হবে না, বুঝে নিও যে এটাই সামান্তরিক, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সামান্তরিক। এই সামান্তরিকের একটা বাহু হচ্ছে আমাদের কত, 30 সেন্টিমিটার। তাই এই বাহুটাই ধরি যে এটাই হচ্ছে 30 সেন্টিমিটার, আর আরেকটা বাহু হচ্ছে 26। তাহলে এই বাহুটা ধরি যে 26 সেন্টিমিটার, ছোট বাহু এটা, ঠিক আছে? দুইটা বাহু দেওয়া আছে আর হচ্ছে একটা ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে। ক্ষুদ্রতম কর্ণ কোনটা? এইটা অবশ্যই, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কর্ণ, এটা বড় কর্ণ। ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 28। তাহলে এই যে এই কর্ণটা, এইটার দৈর্ঘ্য দেওয়া আছে 28। তাহলে এই যে 28 সেন্টিমিটার, এটা কি? এটা হচ্ছে এই কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, বুঝে নিও। আমাদের বৃহত্তম কর্ণটা বের করতে হবে। তাহলে এই বিন্দুগুলো, আমাদের এই সামান্তরিকের বিন্দুগুলো বসাইতে হবে। এই সামান্তরিক যে লিখেছি, আমরা মনে করে নিলাম যে এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক, ঠিক আছে? এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক যার এ বি বাহু আর এডি বাহু হচ্ছে 26। আচ্ছা, এটা 26 হলে এটাও 26 না? এখানে লিখে দেই, এটাও কিন্তু 26, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এটা আর এটা সমান। এখন তোমাকে প্রশ্ন করেছে যে একটা কর্ণ দেওয়া আছে, এটা অপর কর্ণটা তাহলে কি হবে? এ থেকে সি পর্যন্ত যেটা, এই লাল কর্ণটা, এটা বের করতে হবে না? এই লালটা বের করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে অপর কর্ণ এসির মান কত। একটু ভালোভাবে খেয়াল করো, এখানে একটা চিত্র আছে। চিত্রটা আমি অন্য একটা কালার দিয়ে দেখাই দেই। সেটা হচ্ছে তোমাকে এই ডি থেকে এ বির উপর একটা লম্ব আঁকতে হবে। লম্ব ডি থেকে আমরা কি করলাম? এ বির উপর একটা লম্ব আঁকলাম, ঠিক আছে? ডি থেকে এ বির উপর একটা লম্ব আঁকলাম। ডি থেকে এ বির উপর একটা লম্ব মোটা করে দিলাম। এটা হচ্ছে লম্ব আঁকছি। আমরা এই এ বি এর বর্ধিত অংশ, এটাকে বাড়াবো, বাড়ায় তার উপর একটা লম্ব আঁকবো, ঠিক আছে? এইখানেও আমরা একটা লম্ব আঁকলাম। বর্ধিত অংশের উপর যে লম্ব, সেটা ধরো যে ই একটা বিন্দু, ঠিক আছে? আর এইখানে একটা লম্ব, এটা ধরো যে এফ। লম্ব আঁকলাম, হ্যাঁ? এই বিন্দুগুলো আমি আমার ইচ্ছা মতো নিয়েছি, তোমরা তোমাদের মতো নিতে পারবা। এইবার দেখো, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এসি বের করা, এই লালটা বের করা। দেখো তো, এ ই সি এটা একটা সমকোণী ত্রিভুজ না? এ ই সি একটা সমকোণী ত্রিভুজ। এইখানে তুমি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবা। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান কি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে তুমি এইটুকের মান তোমার জানা লাগবে। দেখো, এইটুকের মান তো আমরা জানি 30, তার সাথে যদি তুমি এইটার মান জানো, তাহলে এই পুরোটার মান বসায় দিতে পারবা, ঠিক আছে? আর আমাদের এইটার মান জানা লাগবে, সিই, এটার মান জানা লাগবে। এখন দেখো, এটা তো সামান্তরিক। সামান্তরিকের বাহুগুলো কি সব জায়গায়, বিপরীত বাহুগুলোর দূরত্ব, বিপরীত বাহু দুইটার দূরত্ব সব জায়গায় সমান না? তাহলে এই যে ডিএফ যেই কথা, সি একই কথা না? এইটা আর এইটা একই কথা না? সমান। এই কারণে আমাদের ডিএফ টা বের করতে হবে। ডিএফ যা হবে সিএফ তাই হবে।
বুঝছো ঘটনা? দেখো এটা ধাপে ধাপে বের করতে হবে কিন্তু, হ্যাঁ। আমরা এই ডিএফ কে ধরে নিব যে ডিএফ যেটা সেটা ধরো যে এইচ, ডিএফ হচ্ছে আমাদের এইচ, হ্যাঁ, ডিএফ হচ্ছে এইচ। ডিএফ যদি এইচ হয় তাহলে এই যে সিএফ সেটাও এইচ হবে, ঠিক আছে। ডিএফ যদি এইচ হয় আমাদের সিএফ ও এইচ হবে, এখানে দিলাম, ঠিক আছে। এখন দেখো আমরা কোনোভাবে যদি এইচ এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। কোনোভাবে যদি আমরা এইচ এর মানটা বের করতে পারি তাহলে এখানে বসায় দিব, এটাও এইচ। আর এইটা আর এইটা জানা থাকলে এই ছোট সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে আমরা এইটুকের মান বের করতে পারবো। তাহলে এটাও বের হয়ে গেল, এটাও বের হয়ে গেল, এটার সাথে এটা যোগ করলে এই ভূমিটা পেয়ে যাব। আর এটা তো আমরা বের করেছি, সেখান থেকে আমরা কি এসির মান বের করতে পারবো পিথাগোরাস দিয়ে। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এইচ এর মান বের করা, হ্যাঁ। এইচ, এই এইচটা কি? এই ত্রিভুজের উচ্চতা না, এই যে এ বি ডি ত্রিভুজের উচ্চতাই তো এটা, ঠিক আছে। তাহলে উচ্চতা হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি লিখতে পারি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, ভূমি তো দেওয়াই আছে, উচ্চতা এটা লিখবো। তারপর আবার দেখো এই ত্রিভুজটার তিনটা বাহু আমরা জানি না, এ বি সমান কত? 30, এটা সমান 28, এটা সমান হচ্ছে 26। তাহলে এই তিনটা বাহু থেকে আবার অর্ধ পরিসীমা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা শিখেছি না, যে রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। তাহলে আমরা এই তিনটা বাহু দিয়ে ক্ষেত্রফল বের করব। আবার হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা লিখবো। দুইটা ক্ষেত্রফল তো একই ত্রিভুজের, তাহলে দুইটা ক্ষেত্রফল একটা আরেকটা সমান, সেইখান থেকে এইচ এর মান বের হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা একটু লিখতে হবে ধাপে ধাপে, আমি লিখে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে কত নম্বর আমাদের? এটা হচ্ছে 9। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে 9 লিখবা কি, যে মনে করি এটা আমাদের এক পেজে শেষ হবে কিনা আমি মুছে মুছে করাবো দরকার হলে। মনে করি এ বি সি ডি সামান্তরিকের চিত্রটা পারফেক্টলি আঁকলে কথা একটু কম লিখলে হবে। মনে করি এ বি সি ডি সামান্তরিকের এ বি সমান ডিসি, এই যে এ বি সমান ডিসি সমান কত? 30 সেন্টিমিটার। তারপরে এডি সমান হচ্ছে বিসি সমান হচ্ছে 26 সেন্টিমিটার, হ্যাঁ। তারপর ক্ষুদ্রতর কর্ণ যেটা বিডি সমান 28 সেন্টিমিটার। এগুলো ইনফরমেশন গুলো আমরা আগে লিখলাম, হ্যাঁ। কি করব আমরা? ডি হতে, ডি এবং সি হতে, ডি একবার লিখে দেই, দেখো ডি এবং সি হতে এ বি এবং এ বি এর বর্ধিতাংশ এর উপর ডিএফ ও সিই লম্ব আঁকি, ঠিক আছে। একটু বর্ণনা দিতে হবে। কি করলাম? যে ডি এবং সি হতে এ বি এবং এ বি এর বর্ধিতাংশের উপর ডিএফ ও সি লম্ব আঁকি, ঠিক আছে, আঁকলাম। এবার এইটাও ধরে নিতে হবে একটু, যে ধরি কোনটা? ওই যে ডিএফ সমান সিই সমান হচ্ছে এইচ এত সেন্টিমিটার, বুঝছো? ঠিক আছে। এখন এই ত্রিভুজের অর্ধ পরিসীমা নিয়ে কাজ করবা। ত্রিভুজ নাম কি? ত্রিভুজের এ বি ডি এর অর্ধ পরিসীমা এস সমান কি হবে? বাহু তিনটার যোগফল 30 যোগ 28 যোগ হচ্ছে 26, নিচে হচ্ছে 2। এগুলো যোগ করো, কত হয় যোগ করলে? 30, 60, 80, আচ্ছা
30 70 80 84 হয়, 84 কে 2 দিয়ে ভাগ করলে হয় 42। 42 সেন্টিমিটার হচ্ছে আমাদের অর্ধপরিসীমা এই ত্রিভুজের। হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা এটার ক্ষেত্রফল বের করে ফেলি। ক্ষেত্রফল এইখানে লিখে দিতে পারো ইচ্ছা করলে, যে ত্রিভুজের অর্ধ পরিসীমা, তারপরে হচ্ছে ক্ষেত্রফল, এবং লিখে ক্ষেত্রফল লিখে দিই, আমাদের জায়গা কম হবে দেখে লিখছি এভাবে। হ্যাঁ, ক্ষেত্রফলটা নিচে লিখছি, ক্ষেত্রফলটা নিচে লিখছি, দেখো রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c না, তাহলে s কি, s হচ্ছে 42, 42 ইনটু 42 মাইনাস একটা বাহু, বড় বাহু থেকে লেখা শুরু করি, 30, তারপরে 42 মাইনাস হচ্ছে 28, তারপরে 42 মাইনাস হচ্ছে 26, বুঝছো? ঠিক আছে, ওই যে s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, এই সূত্র দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করে ফেলছি। হ্যাঁ, এখন এই ক্ষেত্রফলটা আমরা বের করি, ক্যালকুলেটর দিয়ে বের করবা। 42 ইনটু হচ্ছে 42 মাইনাস 30, তারপরে হচ্ছে 42 মাইনাস 28 ইনটু হচ্ছে 42 মাইনাস 26, ওকে 336, 336 আসে। হ্যাঁ, 336 এত বর্গ মিটার, 336 বর্গ মিটার হচ্ছে আমাদের এডিডি ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এই ত্রিভুজের ভূমি এইটা, উচ্চতা এইটা, তাহলে এবার তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো ইচ্ছা করলে, যে প্রশ্ন মতে না লিখে, এই প্রশ্ন মতে লেখাটা এখানে ঠিক হবে না, প্রশ্ন মতে সব জায়গায় লেখা যায় না, এখানে তুমি আবার কথাটা লিখতে পারো, যে আবার, আবার কথাটা লিখো, তাহলে সুন্দর হবে। আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল কি, হাফ ইনটু ভূমি, ভূমি কত 30, ইনটু হচ্ছে উচ্চতা কত h, এত বর্গ মিটার, এই কথাটা লিখলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, হাফ ইনটু ভূমির উচ্চতা, তাহলে এখান থেকে তারপর লিখবো যে সুতরাং এই যে এইটা হাফ ইনটু 30 ইনটু হচ্ছে h, এইটা আর এইটা একই, কারণ দুইটা একই ত্রিভুজের ক্ষেত্রফল। এখান থেকে তুমি কিসের মান বের করবে, h এর মান। 2 ওই পাশে গেলে কি হবে, গুণ হবে না, 336 ইনটু 2, নিচে কত 30। বোঝা গেছে? এই ক্যালকুলেশনটা এখন করতে হবে। এটা আসলে দশমিক আসবে। হ্যাঁ, দশমিক আসবে, কাটাকাটি ওইভাবে যাচ্ছে না, এটা একটু দশমিক আসবে, 22.4 আসতে পারে। 336 ইনটু হচ্ছে 2 ভাগ হচ্ছে, হ্যাঁ 22.4, 22.4। তাহলে এটা তুমি কি পাইলা, এটা হচ্ছে উচ্চতা পাইলা না, এত সেন্টিমিটার। এইখানে কিন্তু বর্গ সেন্টিমিটার হবে। হ্যাঁ, সবগুলো সেন্টিমিটার আছে, তাহলে বর্গ সেন্টিমিটার, এইখানেও বর্গ সেন্টিমিটার, এককের দিকে খেয়াল করবা, নাহলে ভুল হয়ে যাবে আমার মতো। তাহলে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের হাইট, আমরা কিন্তু h পেয়েছি। এখন এই ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। ত্রিভুজ, ওই ত্রিভুজটার নাম কি, বি ই সি, সমকোণী। ঠিক আছে, এই ত্রিভুজটা সমকোণী বলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বি স্কয়ার প্লাস হচ্ছে সি স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার। এই যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান কি, অতিভুজ স্কয়ার, এখানে মান বসায় দাও। এবার বি স্কয়ার, এটার মানে কিন্তু আমরা বের করব, সি স্কয়ার মানে কত, সি মানে কিন্তু যে h, তার মানে 22.4, তার উপরে স্কয়ার সমান হচ্ছে বিসি স্কয়ার, বিসি মানে কত 26। ঠিক আছে, এইখান থেকে বি স্কয়ার সমান হচ্ছে 26 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 22.4 এটার উপরে স্কয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি বি কি পাবা,
আমি সরাসরি রুট করে দিব এটা, হ্যাঁ, ক্যালকুলেটর ইনপুট দিয়ে। এটা সম্ভবত 13.6 আসবে। 26 স্কয়ার মাইনাস হচ্ছে 22.4 স্কয়ার রুট ওভার অ্যান্সার, হ্যাঁ, না 13.2 আসছে, ঠিক আছে। তাহলে 13.2 আমি রুট করে দিছি স্কয়ার করে, হ্যাঁ, এত সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বি। আমরা দেখো বি পেয়ে গেছি। তাহলে বি এইটার মান যদি তোমার 30.2 হয় আর এইটার মান যদি 22.4 হয়, তাহলে দেখো তো পিথাগোরাস অ্যাপ্লাই করা যাবে না এখন। এইটুক 30, তাহলে এইটুক কি হবে 30 যোগ এইটা। তাহলে এই জিনিসটা একটু বের করে নিবা, হ্যাঁ। তাহলে বের করবা যে AE এই সমান কি হবে AB প্লাস হচ্ছে বি, তারপর মান বসাই দিবা। AB এর মান কত 30 আর B এর মান কত 13.2। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ 43.2 এত সেন্টিমিটার, ঠিক আছে। এত সেন্টিমিটার তুমি কিসের মান পেলা, এটা হচ্ছে এর মান পাইলা। এখন তুমি ওই ত্রিভুজে পিথাগোরাস অ্যাপ্লাই করবা। মাঝখান লিখে দেই, হ্যাঁ, এই যে এখানে লিখে দেই, এটা হচ্ছে লাস্ট পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট পার্ট। তাহলে এখানে লিখে দেই, এখানে কি লিখবা, এই কালি দিয়ে লিখে দেই। এখানে লিখবা যে ত্রিভুজ AEC সমকোণ বলে। এই যে এই ত্রিভুজটা সমকোণী বলে আমরা কি লিখতে পারি, AC স্কয়ার সমান হচ্ছে AE স্কয়ার প্লাস হচ্ছে CE স্কয়ার। এবার তুমি মান বসাই দাও। A এর মান আমরা একটু আগে বের করেছি, সেটা কত 43.2 তার উপরে স্কয়ার, আর C এর মান আমরা কত জানি 22.4 22.4। এটা কিন্তু মোলার আয়তন, হ্যাঁ, কেমিস্ট্রিতে আছে। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে একটা গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। আমি করাবো এক সময়, কেমিস্ট্রিও করাবো। 43.2 স্কয়ার প্লাস হচ্ছে 22.4 স্কয়ার, ওকে। তাহলে এটা করলে আমাদের আসে হচ্ছে 2368। তাহলে আমাদের এসি এর মান কত, এসি হচ্ছে এটাকে রুট করে দিতে হবে, তাই না। তাহলে এটাকে আমরা রুট করে দিব, রুট করে দিলে আসে 48.66। এটা কিন্তু দশকের পর অনেক কিছু আসে। তাহলে এত সেন্টিমিটার তো লিখবাই, পাশে কি লিখে দিবা প্রায় লিখতেই হবে, হ্যাঁ, প্রায় মাস্ট, ওকে। 48.66, হ্যাঁ, आंसर ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা আমি এতক্ষণ যেই চারটা অঙ্ক করে দিয়েছি 6, 7, 8, 9, এই চারটার মধ্যে এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা প্রায়ই আসে, তোমরা এটা একটু প্র্যাকটিস করবে নিজে নিজে। আর এইটার মতো সেম একটা অঙ্ক আছে তোমাদের উদাহরণে, এই অঙ্কটা দেখবা, হ্যাঁ। উদাহরণ হচ্ছে কত নম্বর এটা, উদাহরণ 11, না, উদাহরণ হচ্ছে 12, ঠিক আছে। বইয়ের এই যে 12 নম্বর উদাহরণটা আর এই অঙ্কটা সেম, শুধু মানগুলো ভিন্ন, একবারে হুবহু একই অঙ্ক। তোমরা একটু দেখবা, নিজেরা প্র্যাকটিস করবা। আজ এই পর্যন্তই থাক, হ্যাঁ, আল্লাহ হাফেজ।